দেশের অর্থনীতি কত বড়, অর্থাৎ একটি দেশ এক বছরে কত ইনকাম করে সেটি মাপা হয় যে ফ্যাক্টর দিয়ে, সেটি হলো জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন একটি দেশের কত ইনকাম হয় সেটা নির্ভর করে নিশ্চয়ই সেই দেশের মানুষরা কত ইনকাম করে এবং সে দেশের সরকার কত আয় করে। এখন একটি দেশের মানুষ সাধারণত এগ্রিকালচার বা প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রি এবং টার্সারি অর্থাৎ সার্ভিস সেক্টর, এখান থেকেই তারা আয় করে। কিন্তু একটা সমস্যা দেখা যায় যে এই যে আয়ের তথ্য সমস্ত মানুষ কিন্তু প্রকাশ করতে চায় না, বা অনেক আনঅর্গানাইজ সেক্টর যেমন চাষবাস বা অনেক ছোট ছোট ব্যবসা, সেই তথ্য কিন্তু সরকারের কাছে ভালো আসে না। এই জন্য একটি দেশের কত আয় সেটা নির্ণয় করার একটি অন্য সহজ উপায় হচ্ছে ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড। মানুষ সাধারণত আয়কে প্রকাশ না করলেও কিন্তু ব্যয়ের তথ্য সরকার কাছে খুব সহজেই পাওয়া যায়। তাহলে যে আয় এর সমানুপাতিক ব্যয়, এটাকে নির্ভর করে জিডিপি নির্ণয় করা হয়, যাকে বলা হয় এক্সপেন্ডিচার মেথড। সেখানে সাধারণ মানুষের যে ব্যয়, সংসারের ব্যয় সেটা, এবং সরকার যে ব্যয় করে সাধারণ মানুষের যে মাইনে, কর্মচারীদের মাইনে, বেতন এবং বিভিন্ন যে ভর্তুকি দেয় সেই ব্যয়, এবং দেশে যে ইনভেস্টমেন্ট আছে, বিদেশ থেকে কোনো বড় বড় কোম্পানি ফ্যাক্টরি করছে অথবা সরকার যে রাস্তাঘাট ব্রিজ তৈরি করছে, সেগুলো কিন্তু দেশের আয়ের সঙ্গে যুক্ত হয়। এছাড়াও সেই দেশটি যে ব্যবসা বাণিজ্য করে লাভ করছে, অর্থাৎ বিদেশে রপ্তানি বেশি করছে আমদানি কম করে, সেটা কিন্তু সে দেশের জিডিপির সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে একটি দেশের জিডিপিকে আমরা প্রকাশ করব সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। সি অর্থাৎ সেই দেশের যে সাধারণ মানুষ, সেই মানুষের ব্যয়, জি অর্থাৎ সরকারের যে বেতন এবং অন্যান্য যে ভর্তুকি বাবদ ব্যয়, এবং ইনভেস্টমেন্ট অর্থাৎ সরকারের তৈরি করা রাস্তাঘাট, ব্রিজ এবং বড় বড় বিদেশি কোম্পানি বা দেশীয় কোম্পানি বড় বড় ফ্যাক্টরির প্রতি ইনভেস্টমেন্ট, এবং সেই দেশে ব্যবসা বাণিজ্য করে লাভ, অর্থাৎ এক্সপোর্ট, রপ্তানি বেশি করবে, আমদানি কম করবে। এখন এই যে জিডিপি ক্যালকুলেশনের সময় কিছু জিনিস সেটাকে যুক্ত করা হয় না, যেমন কোনো সেকেন্ড হ্যান্ড গুডসের যে বিক্রির মূল্য এবং শেয়ার পারচেস, এগুলো কিন্তু যুক্ত করা হয় না। আমাদের দেশের যে জিডিপি, সেখানে দেখা যাচ্ছে যে সেই জিডিপিতে আমাদের এগ্রিকালচারের আয় হচ্ছে 18%, কিন্তু সে এগ্রিকালচারে মানুষ যুক্ত আছে ভারতবর্ষের যে জনসংখ্যা তার 47%। তাহলে একটা বড় পপুলেশন কিন্তু দেশের আয় কিন্তু অল্প করছে। এর ফলস্বরূপ কী হচ্ছে, আমাদের দেশের কৃষকদের আয় যথেষ্ট কম। এই যে মাথাপিছু আয়, একে বলা হয় জিডিপি পার ক্যাপিটা। একটা দেশের টোটাল জিডিপি, সেই জিডিপিকে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা দিয়ে ভাগ করলেই আমাদের জিডিপি পার ক্যাপিটা পাবো। এই যে জিডিপি পার ক্যাপিটা, এই প্যারামিটারে কিন্তু ভারতের অবস্থান খুব একটা ভালো জায়গায় নেই। দেখা যাচ্ছে যে ভারতের মাথাপিছু ইনকাম 5,000 থেকে 10,000 ডলারের মতো। সেদিক থেকে আমেরিকার ইনকাম মাথাপিছু 60,000 ডলারের বেশি, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও বেশি। এখানে ছবিতে বিভিন্ন দেশের মাথাপিছু ইনকাম এখানে দেখানো হয়েছে। এরপর আমরা জিডিপির দুই ধরনের জিডিপি আমরা সাধারণত শুনে থাকি, এক হচ্ছে রিয়েল জিডিপি আর একটা হচ্ছে নমিনাল জিডিপি। এখন এই রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপির মধ্যে মূল পার্থক্য কী? এর পার্থক্য হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলতে আমরা জানি যে ধরি একটা ডিম আমি 5 বছর আগে যেটা 5 টাকা পেতাম, এখন সেই ডিমকে আমাকে 9 টাকায় কিনতে হচ্ছে, অর্থাৎ একই জিনিসের দাম প্রতি বছর বৃদ্ধি পায়। একে বলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তাহলে এই রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপির মধ্যে মূল পার্থক্য হলো নমিনাল জিডিপির সঙ্গে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি যুক্ত থাকে, কিন্তু রিয়েল জিডিপির মধ্যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাদ থাকে। যখন আমরা রিয়েল জিডিপির সঙ্গে ইনফ্লেশন যুক্ত করে দেবো, তখনই সেটা হয়ে যাবে আমাদের নমিনাল জিডিপি। আমরা একটু ক্যালকুলেশনের সাহায্যে সহজে বুঝি। ধরো একটি দেশে 2012 সালে যেখানে 90 প্যাকেট কফি, 70 প্যাকেট চা, 30টি পিৎজা এবং 10টা টেক্সট বই তৈরি হতো। তার সেই বছরে 2012 সালে কফির দাম ছিল $1, চা $1, পিৎজা $9 এবং টেক্সট বই $130। 2012 থেকে 2022 যখন এলো, সেই দেশ কফির ব্যবহার 90 প্যাকেট থেকে বেড়ে 100 প্যাকেট হলো, চা 70 প্যাকেট থেকে 75 প্যাকেট হলো, পিৎজা 30 থেকে 50 প্যাকেট হলো, টেক্সট বই বেড়ে 10 থেকে 30 হলো। এবং শুধু এখানে যে সংখ্যাই বাড়লো তাই নয়, এখানে কিন্তু দেখো যে তার প্রাইসও কিন্তু বেড়ে গেছে। যে কফি আগে $1 পাওয়া যেত, এখন দেখো $2 পাওয়া যাচ্ছে। প্রত্যেক জিনিসই কিন্তু এভাবে দাম বেড়েছে। এখন
এখন রিয়েল জিডিপি কীভাবে বার করব? রিয়েল জিডিপি বার করব আমরা এই যে 2022 সালে যে টোটাল যে কোয়ান্টিটি, 2022 সালে আমাদের যে কোয়ান্টিটি হলো বেড়ে গেল, তার মূল্য কিন্তু আমরা গুণ করব 2012 সালে যে মূল্য ছিল তার সঙ্গে। তাহলে যে আমরা টোটাল যে ভ্যালুটা পাবো সেটা হবে আমাদের কি রিয়েল জিডিপি। অর্থাৎ রিয়েল জিডিপি একটা বেস শেয়ার থাকবে, রিয়েল জিডিপি বেস শেয়ারের দামের ভিত্তিতে, পুরনো যে দাম বেস শেয়ারের দাম, সেই দামের সঙ্গে গুণ করে যে টোটাল ভ্যালু পাবো সেটা হবে রিয়েল জিডিপি। আর নমিনাল জিডিপি কী হচ্ছে? আর নমিনাল জিডিপির ক্ষেত্রে কী করবো, আমরা যে দামটা নেবো সেই দামটা বর্তমান দাম, অর্থাৎ যে দামটা বেড়েছে, সেই দামের সঙ্গে গুণ করে টোটাল যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে সে দেশে নমিনাল জিডিপি। অর্থাৎ নমিনাল জিডিপি সবসময় রিয়েল জিডিপির চেয়ে বেশি হবে। এখন এই রিয়েল জিডিপির বৃদ্ধি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক। দেখো, প্রত্যেক যে ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা জিডিপি নির্ণয় করি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, এক বছর, প্রত্যেক ফাইন্যান্সিয়াল শুরু হয় এপ্রিল মাস থেকে পরের বছর মার্চ মাস পর্যন্ত, এটাকে বলে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার। ঠিক আছে, এই এপ্রিল থেকে মার্চ পর্যন্ত 12 মাসে যে একটা বছর হয়, সেই বছরে কিন্তু আমাদের জিডিপি গ্রোথ নির্ণয় করা হয়। দেখো, 25-26 সালে ফাইন্যান্সিয়ালে 7.4, তার আগের বছর 6.5, এভাবে কিন্তু আমাদের দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে। এখন জিডিপি বৃদ্ধির হারের ক্ষেত্রে ভারত সব দেশের চেয়ে এগিয়ে আছে, কিন্তু টোটাল জিডিপি লক্ষ্য করি তাহলে দেখব যে গোটা পৃথিবীর আমাদের জিডিপি হচ্ছে $117 ট্রিলিয়ন। যে 117 ট্রিলিয়ন ডলারের মধ্যে আমেরিকার হচ্ছে 30 ট্রিলিয়ন এবং চায়নার হচ্ছে 20 ট্রিলিয়ন এবং ভারত আছে মোটামুটি 4.1 ট্রিলিয়ন। তাহলে গোটা পৃথিবীর 1/3 জিডিপি আমেরিকার কাছেই অবস্থান করছে। প্রজেকশন করা যাচ্ছে যে 2050 সালে যেভাবে জিডিপি বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষের জিডিপি প্রায় 22 ট্রিলিয়ন চলে যাবে এবং সেক্ষেত্রে চায়না আমেরিকাকে ছাপিয়ে প্রায় $41 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত হবে।